বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা IPACC তে অংশগ্রহণ শেষে 26শে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার। সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে, অথচ ভারতীয় সেনাপ্রধান IPACC এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি। তিনি IPACC এর সম্মেলনের সময় ভারতীয় ছিলেন। ওই রটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন। অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন, অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন, তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয়, মধ্য অক্টোবরে ভারতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে, আর দুটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও পেয়েছেন জেনারেল ওয়াকার। সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনোটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না ভারতে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। গত 22শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা IPACC তে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গিয়েছিলেন। তার এই সফর ছিল 4 দিনের। 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা IPACC এর 49তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার বা IPAMS এবং 11তম সিনিয়র এনলিস্টেড ফোরাম বা সেলফ মালয়েশিয়ার কুয়ালালামপুরে 23 থেকে 25শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর মধ্যে IPACC হলো সেনাপ্রধানদের জন্য, আর IPAMS হলো ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের বা লেফটেন্যান্ট জেনারেল থেকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য। মালয়েশিয়ান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থলবাহিনীর মধ্যে সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো। সম্মেলনে মোট 25 থেকে 27টি দেশের 190 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন, যার মধ্যে 12টি দেশের সেনাপ্রধান ছিলেন। যে দেশগুলোর সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। 27শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান 26শে সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন। তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডার কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জানান্তের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। বিজ্ঞপ্তির সাথে 3টি ছবিও সরবরাহ করা হয়েছিল। জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে তিনি সেখানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে একই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন। অনেকেই দুইজনের এই সফরকে বেশ চমকপ্রদভাবে উপস্থাপন করেছেন, কিন্তু IPACC এর 14তম সম্মেলনের দুই আয়োজক মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নেওয়া সেনাপ্রধানদের যে ছবি প্রকাশ করা হয়েছে, সে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাপ্রধান নেই। আমরা বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান করে দেখেছি। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল 23 থেকে 25শে সেপ্টেম্বর। সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতেই ছিলেন। ওই সময় ভারতীয় সেনাপ্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। গত 23শে সেপ্টেম্বর জেনারেল দ্বিবেদী নয়াদিল্লির মানেক সেন্টারের প্রথম ট্রেড সার্ভিসেস একাডেমিয়া টেক সিম্পোজিয়াম বা TSATS এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠও উপস্থিত ছিলেন। একই দিনে জেনারেল দ্বিবেদী চণ্ডীগড়ে ভারতীয় বিমান বাহিনীর ঐতিহাসিক MiG-21 বিমানের
কর্মক্ষম পরিষেবা থেকে অবসরের অনুষ্ঠানেও যোগ দেন। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ভারতীয় সেনাপ্রধানের এমন বৈঠকের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশি গণমাধ্যমগুলোর খবর হলো অক্টোবরের মাঝামাঝিতে দিল্লিতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান। বিডি নিউজ 24 সহ একাধিক গণমাধ্যমে 2 অক্টোবর এ ধরনের খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে 14 অক্টোবর 2 দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিডি নিউজের খবরে বলা হয়, সেনাপ্রধান ওই সম্মেলনে যোগ দিলে তা হবে 24-এর গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর। 1 অক্টোবর সম্মেলনের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠানো দেশগুলোর সেনাপ্রধানদের সম্মেলন আগামী 14 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের ইউএনটিসিসি কনক্লেভটি ভারতীয় সেনাবাহিনী আয়োজন করছে। বিশ্বের 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সেই 30টি দেশের মধ্যে বাংলাদেশের নাম আছে। এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ এবং ধারাবাহিক অবদানকারী দেশ। বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের 5,685 জন শান্তিরক্ষী নিয়োজিত আছে। শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। তবে পাকিস্তান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠালেও এবারের সম্মেলনে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটমেন্টসের এক খবরের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো খবর পরিবেশন করে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার অক্টোবরে ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। সূত্রগুলো বলছে, একই সময়ে ভারতে আরো একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেটি হলো সাউথ এশিয়া কাউন্টার টেররিজম কনফারেন্স 2025, যেটি হবে 13 থেকে 16 অক্টোবর পর্যন্ত। তবে এই সম্মেলনটির খবর বাংলাদেশের গণমাধ্যমে আসেনি। জেনারেল ওয়াকার দিল্লি যাচ্ছেন এমন খবর বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসার পর সেটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। দুটি কারণে এই আলোচনা বেশ জমে ওঠে। প্রথমত, দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়ত, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে নতুন করে ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু হয়েছে। গত বছরের 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে প্রথম কয়েক মাস সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের মিত্ররা ভারত বিরোধী বক্তব্য দিতেন। তবে 2 দফা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসের মধ্যকার বৈঠকের পর সেটি কমে গিয়েছিল। এমনকি সরকারের মিত্ররাও ভারত বিরোধী বক্তব্য কমিয়ে দিয়েছিল। এর মধ্যে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গিয়ে 2 দফা ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। সবশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনা বিজয়ের বেশে দেশে ফিরে আসবে এমনটাই আশা করে ভারত। আবার দেশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার জন্য ভারতকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দেন। যদিও ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন এ ব্যাপারে কিছু বলা হয়নি। এমন পরিস্থিতিতে জেনারেল ওয়াকারের দিল্লি সফরের ইঙ্গিত সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। সূত্রগুলো বলছে, সেই আলোচনায় জল ঢেলে দিয়েছেন সেনাপ্রধান নিজেই। তিনি নিজে দুটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না, বরং প্রতিনিধি পাঠাবেন। সূত্র মতে, জেনারেল ওয়াকারুজ্জামানের পরিবর্তে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরট্রকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান এই দুটি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশ জাতিসংঘের মিশনে অন্যতম প্রধান অবদানকারী, সেখানে সেনাপ্রধান নিজে কেন এত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন এড়িয়ে যাচ্ছেন? এর পেছনে কৌশলগত কারণ অবশ্যই রয়েছে। সূত্রগুলো জানাচ্ছে, সেনাপ্রধানের এই সফর বাতিল করা হয়েছে অবাঞ্ছিত সমালোচনা বন্ধ করার জন্য একটি সচেতন কৌশল হিসেবে। এই মুহূর্তে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের দিল্লি সফর বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে চলমান সম্পর্ককে ঘিরে অতিরিক্ত মনোযোগ আকর্ষণ না করার জন্য একটি পদক্ষেপ। অর্থাৎ দেশের অভ্যন্তরে যেন কোনো রকম অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক বা সমালোচনার সৃষ্টি না হয়, সে কারণেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে
একাধিক সেনা সূত্র নিশ্চিত করেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শান্তিরক্ষা মিশনের কনক্লেভে সাধারণত সেনা প্রধানরা স্ত্রী গিয়ে থাকেন। জেনারেল ওয়াকারের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, আর শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন। এরই মধ্যে অনেক সাবেক সেনা কর্মকর্তারাও সামাজিক মাধ্যমে তার দিল্লি যাওয়ার খবরে ঝড় তুলেছেন। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনারেল ওয়াকারের আত্মীয় হওয়ায় এই সফরে তার সাথে কোনো গোপন সাক্ষাৎ বা আলোচনা হতে পারে, যা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। আরেক পক্ষের দাবি, সেনাপ্রধানের এই ধরনের সফর রাজনৈতিকভাবে কম্প্রোমাইজড হতে পারে। তবে সেনাবাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক রয়েছে। কয়েক মাস আগে ভারতের সেনাপ্রধান বিষয়টি নিয়ে কথা বলেছেন। ওই সূত্রটি বলছে, তথ্য প্রযুক্তির এই যুগে কারোর সাথে বৈঠক করতে হলে সশরীরে গিয়ে বৈঠক করতে হবে, এমন ধারণা অবান্তর। ফলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচিত সমালোচিত চরিত্র। অনেকে তাকে খুব পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না। বাট এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন জুলাই যোদ্ধা, এবং তিনি যদি শেখ হাসিনার কথা মতো গুলি চালাতেন তাহলে কিন্তু বিপ্লব অনেক দীর্ঘায়িত হতো। ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মীর জাফর, আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল। এটা অত্যন্ত দুঃখজনক। এবং অনেকে আবার বলেন যে ওয়াকারুজ্জামান কেন নির্বাচন নিয়ে কথা বলে, এটা তো তার দায়িত্ব না। আচ্ছা, ওয়াকারুজ্জামান যে জুলাই মাসে বলল যে আমি গুলি চালাবো না, ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা। প্রধানমন্ত্রী বৈধ নাকি অবৈধ এটা কিন্তু দেখা তার বিষয় না, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি। তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি। এখন নির্বাচনের কথা বললেই ওয়াকারুজ্জামান খারাপ, অথচ তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার। যাই হোক, এখন ওয়াকারুজ্জামানের, আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাস আগে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এখন ওয়াকারুজ্জামান চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে। এখন যারা ওয়াকারুজ্জামানের নিন্দুক, তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলবেন। এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আসলে ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন। অলরেডি আমরা জানেন যে সকল পত্রিকায় আসছে, আমি একটা পত্রিকা থেকেই বলতেছি যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে লিখেছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী 14 অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে 2 দিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও দাওয়াতপ্রাপ্ত, যেহেতু জাতিসংঘে আমাদের সৈন্য রয়েছে। বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব। স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে 30টিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন, মানে 30টিরও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন, এবং সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন যে জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে। এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরো থাকবেন আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স থাকবে, গানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা, সেনেগাল এর সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। এবং এখানে 2টি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে। আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের নানা দিক দিয়ে আলোচনা হবে। আপনাদেরকে যদি একটু স্ক্রিন শেয়ার করেও দেখাই যুগান্তরে,
আপনারা আপনারা দেখবেন, দেখতে পেলাম। তো এই আর কি দর্শক অবস্থা। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে যাবেন এবং সেখানে গেলে হয়তোবা ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গেও ওয়াকারুজ্জামানের একটা সৌজন্য বৈঠক হতেই পারে এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে। অলরেডি কিছু লোক বলা শুরু করেছে, আমি নাম বললাম না, যে ডক্টর ইউনূস যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভারত সফরের অনুমতি দেয় তাহলে ইউনূসের পতন অনিবার্য। মানে কত পারে এরা, কত বোঝে। তো এই আর কি অবস্থা। আমি শুধু একটা কথাই বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান উনি ভারত যাক বা চায়না যাক বা আমেরিকা যাক বা পৃথিবীর যে জায়গায় যাক না কেন, ওয়াকারুজ্জামান এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি এই দেশের সন্তান, এই মাটির সন্তান, এই মানুষের সন্তান। তিনি তার মেয়াদ শেষ হলে চলে যাবেন, তার কোনো উচ্চাসা নাই। ক্ষমতা দখল করতে চাইলে তিনি ওই 5ই আগস্টই করতে পারতেন, কিন্তু করেন নাই। সালমান এফ রহমান শেখ রেহানার সঙ্গে যে কথা বলেছিল ফোনে, আপনারা তো শুনেছেন। সেখানে বারে বারে সালমান এফ রহমান বলতেছে যে ওয়াকার কেন মার্শাল ল জারি করে না। মানে আওয়ামী লীগ চাইছিল যে ওয়াকারুজ্জামান মার্শাল ল জারি করো, কিন্তু ওয়াকারুজ্জামান সেটা করে নেই। আমরা যেন এগুলো ভুলে না যাই, আর আমরা যেন দুষ্ট ইউটিউবারদের কথার ফাঁদে পা না দিই। বাস্তবতা বড়ই নির্মম, বাস্তবতা বড়ই কঠিন। এই বাস্তবিক কারণে জেনারেল ওয়াকারুজ্জামানের অনেক কাজকর্ম হয়তো আমাদের মনে হতে পারে তিনি ভুল করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু আমাদের সামনে একদিন ক্লিয়ার হয়ে যাবে যে সব সিচুয়েশনে সবকিছু করা যায় না, ধৈর্য ধরতে হয়। আবার অনেকে বলতেছেন যে ওয়াকারুজ্জামান মানে কিছু কিছু সেনা কর্মকর্তা আছে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন। এখন অনেকের একটা মনে একটা ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করা মানেই হচ্ছে কোনো বিদেশি মিশনে পাঠিয়ে দেওয়া বা বিদেশি দূতাবাসে পাঠিয়ে দেওয়া, কিন্তু বিষয়টি তার না। জেনারেল ওয়াকারুজ্জামানের পর্যন্ত 4 জন ঊর্ধ্বতন আওয়ামী লীগের লেসপেন্সার সেনা কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করেছেন, কিন্তু সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রহণ করেনি। এখন ফলাফল কি? ফলাফল হচ্ছে তারা বসে রয়েছে, তাদের কোনো মানে তাদের কোনো প্রভাব নেই, তাদের সেনাবাহিনীতে কোনো প্রভাব নেই, কারণ তাদেরকে সেনাবাহিনী থেকে ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো কাজ দেয়নি। এতে লাভ হয়েছে কি? এতে সেনাপ্রধান তাদেরকে সরিয়ে দিয়েছেন ইনডাইরেক্টলি, যাতে তারা সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করতে না পারে।